আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেক বছরই বিগত কয়েক বছর ধরে দেখে আসতেছি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় বিভিন্ন স্যারের বইয়ের অনুশীলনী থেকে বেশ প্রশ্ন আসতেছে। যদি একটা অ্যানালাইসিস করি মোটামুটি 60%-এর মতো প্রশ্ন অনুশীলনী থেকে আসতেছে। এখন কেমিস্ট্রি এবং ফিজিক্সে আমাদের মূলত প্রশ্নগুলো আসে ফিজিক্সের ক্ষেত্রে ইসহাক স্যার এবং তপন স্যারের বই থেকে, এবং কেমিস্ট্রিতে সেটা হচ্ছে হাজারি স্যারের বই থেকে এবং কিছু কিছু ক্ষেত্রে কবির স্যারের বই থেকে। বাট বায়োলজির ক্ষেত্রে যে প্রবলেম, বায়োলজিতে আজমল স্যারের বই আছে, হাসান স্যারের বই আছে, তারপরে আবার আলিম স্যারের বই আছে, আজিবুর স্যারের বই আছে, মাজেদা ম্যামের বই আছে, নুরি পারভিন ম্যামের বই আছে, লেকচার পাবলিকেশনের বই আছে। তো এতগুলা বই এক একবার এক এক জায়গার অনুশীলনী থেকে প্রশ্ন করতেছে। যেমন 23 সালে প্রশ্ন আসলো নুরি পারভিন ম্যামের অনুশীলনী থেকে, আর 24 সালে অনেক প্রশ্ন আসছে আলিম স্যারের অনুশীলনী থেকে, অনেক প্রশ্ন আসছে মাজেদা ম্যামের অনুশীলনী থেকে। আবার যদি 22 সালের কথা চিন্তা করি, 22 সালে প্রশ্ন আসছে আলিম স্যারের ফার্স্ট পেপার থেকে। ঠিক আছে, সো এই যে ভ্যারাইটি, স্টুডেন্টরা কিন্তু এতগুলা বই পড়তে পারতেছে না, তো যার কারণে এক্সাম হলে একটু তাদের টাফ লাগতেছে। তো তোমাদের এই অবস্থা দূর করার জন্য আমরা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স সবগুলারই যত বই আছে সবগুলা বইয়ের সকল অনুশীলনী আমরা ফ্রিতে করাচ্ছি। ঠিক আছে, সো আজকে আমরা পড়াবো হচ্ছে আলিম স্যারের বইয়ের অনুশীলনী, এবং এই প্লে লিস্টে তোমরা আলিম স্যারের বইয়ের সেকেন্ড পেপারের সকল চ্যাপ্টারের অনুশীলনী একে একে পেয়ে যাবা। ঠিক আছে, সো আজকে চলো শুরু করি আলিম স্যারের বই দিয়ে। আজকে তাহলে আমরা পড়তেছি হচ্ছে আমাদের যে পরিপাক ও শোষণ চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের যে অনুশীলনী আছে এই অংশটুকু। ঠিক আছে, আমাদের ছিল বাট এখন নাই, এবং আরেকজনের নাম আছে, সেটা হচ্ছে ডি ক্যান্ডলি। সো ইন স্টুডেন্টরা কিন্তু এতগুলো একে একে পেয়ে যাবে। তো চলো শুরু করি। দেখো, 1 নাম্বার কোশ্চেনটা কি আছে, যে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? এইটা মোটামুটি একটা খুব ফেমাস কোশ্চেন। এর আনসার হচ্ছে ক নাম্বার বা যকৃত। এখন এর সাথে যেহেতু সবচেয়ে বড় গ্রন্থি জানতে চাইছে, তাহলে আমরা এটাও জেনে নেওয়া বেটার না, তাহলে সবচেয়ে ছোট গ্রন্থি কোনটা বলো তো? সবচেয়ে ছোট গ্রন্থি হচ্ছে এই যে পিটুইটারি। ঠিক আছে, এখন আরো দুইটা আছে অপশনে, অগ্নাশয় এবং শুক্রাশয়। তো এই দুইটা সম্পর্কে যে ইনফোটুকু জেনে রাখা দরকার, যে অগ্নাশয় অগ্নাশয় কি করে? অগ্নাশয় হচ্ছে এক ধর মিক্সড গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। শুক্রাশয় এটাও একটা মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড, এবং যকৃতও একটা মিক্সড গ্ল্যান্ড। এবং এই যে পিটুইটারি আছে, এই পিটুইটারি কিন্তু এটা হচ্ছে তোমার এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অনাল গ্রন্থি। ঠিক আছে, এন্ডোক্রাইন। মিক্সড গ্ল্যান্ড কখন বলতেছি আমরা? যখন একটা গ্ল্যান্ডের মধ্যে বা একটা গ্রন্থির মধ্যে এক্সোক্রাইন পোর্শনও আছে আবার এন্ডোক্রাইন পোর্শনও আছে। ঠিক আছে, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। তাইলে এখন কোশ্চেন আসতেই পারে যে এক্সোক্রাইন পোর্শনও আছে আবার এন্ডোক্রাইন পোর্শনও আছে, অর্থাৎ একই গ্রন্থির মধ্যে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা দুই ধরনের গ্রন্থি আছে। তাহলে তারা বহিঃক্ষরা হিসাবে কি কাজ করতেছে এবং অন্তঃক্ষরা হিসাবে কি কাজ করতেছে, এগুলো আমরা জেনে নিই। চলো, এই যে শুক্রাশয়, এর বহিঃক্ষরা বা এক্সোক্রাইন ভাগের কাজ হচ্ছে, এর এক্সোক্রাইন ভাগ এর কাজ হচ্ছে তোমার স্পার্ম তৈরি করা, অর্থাৎ শুক্রাণু তৈরি করা, এবং এন্ডোক্রাইন পার্ট যে আছে তার কাজ হচ্ছে টেস্টোস্টেরন তৈরি করা। ঠিক আছে, এন্ডোক্রাইন কি করে? টেস্টোস্টেরন তৈরি করে। ঠিক আছে, তারপরে এই যে পিটুইটারি, পিটুইটারি থেকে অনেক হরমোন নিঃসৃত হয়, এটা হচ্ছে শুধুমাত্র এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, এখন অগ্নাশয়, অগ্নাশয়ের যে এন্ডোক্রাইন পার্ট আছে, এন্ডোক্রাইন পার্ট কি কি নিঃসৃত করে? এন্ডোক্রাইন পার্ট থেকে হচ্ছে ইনসুলিন, তারপরে গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, এগুলা নিঃসৃত হয়। সো ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন এগুলা কিন্তু এক এক ধরনের হরমোন। তাহলে আমরা কি বুঝলাম? যে অন্তঃক্ষরা অংশ বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে মূলত আমাদের হরমোন নিঃসৃত হয়, এবং এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে এনজাইম কিংবা অন্য কিছু নিঃসৃত হয়। ঠিক আছে, তাহলে এখন এক্সোক্রাইন পার্ট থেকে কি নিঃসৃত হবে? অগ্নাশয়ের এক্সোক্রাইন পার্ট থেকে হবে হচ্ছে এনজাইম। কি কি এনজাইম আছে? ট্রিপসিন, তারপরে কার্বক্সিপেপটাইডেজ, কোলাজিনেজ, আরো অনেক অনেক এনজাইম আছে। ঠিক আছে, তারপরে এই যে যকৃত, যকৃত সবচেয়ে বড় গ্রন্থি, প্লাস এটাও একটা মিক্সড গ্ল্যান্ড। এটা থেকে হচ্ছে তোমার
প্লাজমা প্রোটিনগুলো তৈরি হইতেছে, এবং এর সাথে আরও বেশ কিছু হচ্ছে তোমার হরমোন, তারপরে হচ্ছে গ্লুকোজ, এগুলার বিভিন্ন বিপাকীয় কাজে হেল্প করতেছে। অর্থাৎ এর যে এক্সোক্রাইন ফাংশন বলতে পারি আমরা হচ্ছে তোমার এরা বাইল সল্ট নিঃসৃত করে, বাইল সল্ট নিঃসৃত করে, এবং এন্ডোক্রাইন ফাংশনের মধ্যে বলা যায় হচ্ছে প্লাজমা প্রোটিন নিঃসৃত করে, এক্সেপ্ট গামা গ্লোবিউলিন। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে আমরা 1 নাম্বার প্রশ্নটা দেখলাম ডিটেইলসে। এখন আমি আসি 2 নাম্বার প্রশ্নে, যে কোনটি অগ্নাশয় নিঃসৃত এনজাইম নয়। দেখো আলিম স্যারের বইতে এই প্রশ্নে একটা সমস্যা আছে 2 নাম্বার প্রশ্নে, যে কোনটি অগ্নাশয় নিঃসৃত এনজাইম নয়। এই প্রশ্নটার আসলে সঠিক কোনো অ্যান্সার নাই। এই জায়গায় যতগুলো এনজাইমের নাম দেওয়া আছে, লাইপেজ, ট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ এবং কোলাজিনেজ, সবগুলাই হচ্ছে তোমার অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। বাট আলিম স্যারের বইতে এটার অ্যান্সার দেওয়া আছে হচ্ছে কোলাজিনেজ। ঠিক আছে, সো বাস্তবিক অর্থে এই প্রশ্নের এই অপশনগুলোর মধ্যে কোনো অ্যান্সার নাই। বাট যদি এইরকম প্রশ্ন হুবহু দেওয়া থাকে, তাহলে তুমি হচ্ছে কোলাজিনেজ অ্যান্সার করবা, যদি হুবহু থাকে। হুবহু না থাকলে কিন্তু অ্যান্সার করবা না। ঠিক আছে, তারপরে দেখো পরিপাকে সাহায্যকারী উৎসেচক কোনটি। উৎসেচক, উৎসেচক অর্থ কি? উৎসেচক অর্থ হচ্ছে এনজাইম। ঠিক আছে, তাহলে এখানে দেখো গ্লুকাগন কি? গ্লুকাগন হচ্ছে একটা হরমোন, আমরা একটু আগেই বললাম, এই যে গ্লুকাগন হচ্ছে একটা হরমোন। তারপরে অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিনও একটা হরমোন, এর অপর নাম হচ্ছে এপিনেফ্রিন। ঠিক আছে, তারপরে দেখো ইনসুলিন, ইনসুলিনও একটা হরমোন, এই যে আমরা মাত্র এই জায়গায় বলে আসছি ইনসুলিন, গ্লুকাগন। তাহলে বাদ থাকে কি? সিক্রেটিন। এই সিক্রেটিন হচ্ছে একটা পরিপাকে সাহায্যকারী উৎসেচক বা এনজাইম। এখন এই সিক্রেটিনের কাজ কি বলো তো? এই সিক্রেটিনের কাজ হচ্ছে, দেখো নামটা থেকে আমরা কি বুঝতেছি, সিক্রেটিন অর্থাৎ অন্য কাউকে সিক্রেট করতে উদ্দীপিত করে। ঠিক আছে, এই সিক্রেটিনের প্রভাবে আমাদের যে অগ্নাশয় আছে, অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নিঃসৃত হয়। ঠিক আছে, অগ্নাশয় রস নিঃসৃত হয়, এবং এই সিক্রেটিনের প্রভাবে, এই সিক্রেটিনের দ্বারা উদ্দীপিত হয়ে যকৃত থেকে বাইল সল্ট নিঃসৃত হয়। ঠিক আছে, সো সিক্রেটিন কি করতেছে? অন্যরে সিক্রেট করতে হেল্প করতেছে বা উদ্দীপিত করতেছে। যেমন অগ্নাশয় রস সিক্রেট করতে উদ্দীপিত করতেছে, যকৃতরে বাইল সল্ট সিক্রেটে উদ্দীপিত করতেছে। ঠিক আছে, সিক্রেট মানে নিঃসরণ করা। তারপরের কোশ্চেনে যাই, দেখো যে ক্ষুদ্রান্তের কোন স্তরে গবলেট কোষ থাকে। সো গবলেট কোষ কি? প্রথম কোশ্চেন আসতেছে এইটা। দেখো আমাদের যে অন্ত্র আছে, অন্ত্রের অনেক ধরনের কোষ আছে, অন্ত্রের প্রাচীরে সেই কোষগুলোর বিভিন্ন ধরনের কাজ থাকে। যেমন তোমরা যখন পড়বা বই, তখন দেখবা যে হচ্ছে জাইমোজেনিক কোষ, যেটা জাইমোজেনিক কোষ বা চিফ কোষ, সেই কোষ হচ্ছে আমাদের পেপসিনোজেন ক্ষরণ করতেছে। তারপর অক্সিনটিক সেল বা প্যারাইটাল সেল, এ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করতেছে। ঠিক সেরকমই গবলেট কোষও একটা কোষ, এর কাজ হচ্ছে মিউকাস সিক্রেশন করা, মিউকাস, মিউকাস সিক্রেশন করে। যেহেতু মিউকাস নিঃসরণ করে, দেখো তো তুমি কি গেস করতে পারতেছো না যে তাহলে কোন স্তরে থাকবে? এই যে মিউকোসা স্তরে থাকবে। ঠিক আছে, এখন আমাদের যে ক্ষুদ্রান্তের স্তর আছে, ক্ষুদ্রান্তের প্রাচীরের 4টা স্তর আছে মূলত। প্রথমে আমরা যদি বাইরের থেকে ভিতরের দিকে চিন্তা করি, তাহলে এরকম হবে যে সবচেয়ে বাইরের স্তর হচ্ছে সেরোসা, তারপরের স্তর হচ্ছে মাসকুলারিস, সরি, তারপরে লেয়ার হচ্ছে মাসকুলার লেয়ার বা মাসেল লেয়ার বলা হয়। ঠিক আছে, মাসেল লেয়ার হচ্ছে 2 নাম্বার, যেটা এই জায়গায় নাই, সো আমি দিলাম এই জায়গায় 2 নাম্বার মাসেল লেয়ার, মাসেল লেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার। তারপরে 3 নাম্বার স্তরে থাকে হচ্ছে তোমার সাবমিউকোসা, এবং 4 নাম্বার স্তরে থাকে হচ্ছে এই মিউকোসা। এখন তুমি বলতে পারো তাহলে মাসকিউলারিস মিউকোসা কই থাকে? দেখো এই যে 4 নাম্বার স্তরে থাকে মিউকোসা, একদম ভিতরের স্তরে, এই ভিতরের স্তরের মিউকোসারে আবার 3 ভাগে ভাগ করা যায়। মিউকোসা, মিউকোসারে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমে সবচেয়ে ভিতরের দিকে থাকে হচ্ছে লাইনিং এপিথেলিয়াম, লাইনিং এপিথেলিয়াম। ঠিক আছে, তারপরে তার থেকে একটু বাইরে থাকে হচ্ছে তোমার ল্যামিনা প্রোপ্রিয়া, ল্যামিনা প্রোপ্রিয়া।
এবং সবচেয়ে বাইরে থাকে, অর্থাৎ মিউকোসা স্তরের সবচেয়ে বাইরে থাকে হচ্ছে মাস্কিউলারিস মিউকোসা, মাস্কুলারিস মিউকোসা। ঠিক আছে, সো এখন যেহেতু সবচেয়ে ভিতরের স্তরে থাকে মিউকাসে, তাহলে এই স্তর থেকেই মিউকাস নিঃসরণ করা লাগবে আমাদের। মিউকাসের কাজ কি? মিউকাস হচ্ছে এক ধরনের তরল জাতীয় অর্ধতরল আঠালো পদার্থ। তাহলে মিউকাসের কাজ কি? মিউকাস হচ্ছে আমাদের যে অন্ত্রের প্রাচীরগুলো রেগুলারে প্রোটেকশন দিতেছে। তারপরে যে খাবার যাচ্ছে, যদি একটু পিচ্ছিল পদার্থ টাইপের, তাহলে খাবার গেলে সহজেই অন্ত্রের প্রাচীরের মধ্য দিয়ে বা লুমেনের মধ্য দিয়ে চলে যেতে পারতেছে, কারণ পিছলা জায়গা, তাহলে খুব ইজিলি সামনের দিকে আগাইতে পারবে, এই একটা সুবিধা, ঠিক না? আবার তারপরে খাবারের মধ্যে যে আমাদের হার্মফুল বা অ্যাসিড জাতীয় জিনিসগুলো আছে, যেগুলো আমাদের ত্বকরে ক্ষতি করতে পারে, পেটের ত্বকরে ক্ষতি করতে পারে, অন্ত্রের ত্বকরে ক্ষতি করতে পারে, ওইগুলা কিন্তু এই মিউকোসা থাকার কারণে অন্ত্রের ত্বকের সংস্পর্শে যাইতে পারতেছে না। ধরো এটা হচ্ছে ত্বক, এর উপরে একটা জেলির মতো পদার্থ আছে, আঠালো পদার্থ আছে, এটা ভেদ করতে পারতেছে না, এই কারণে ত্বক সুরক্ষিত থাকতেছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা 5 নাম্বার প্রশ্ন দেখি। 5 নাম্বার প্রশ্নে কি জানতে চাইছে যে নিচের কোনটি একটি হরমোন? দেখো এটা আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি যে ইনসুলিন একটি হরমোন, ঠিক না? বাকিগুলা কি? বাকিগুলা হচ্ছে এনজাইম, যেমন পেপসিন এবং ট্রিপসিন প্রোটিন পরিপাককারী এনজাইম, টায়ালিন, টায়ালিন হচ্ছে আমাদের শর্করা পরিপাককারী এনজাইম, এবং ইনসুলিন হচ্ছে একটা হরমোন। এবং ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমানো। ঠিক আছে, তাহলে এই জায়গায় আরেকটু জেনে নেই যে গ্লুকাগনের কাজ কি। গ্লুকাগনের কাজ জাস্ট এর উল্টা, অর্থাৎ রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ানো হচ্ছে গ্লুকাগনের কাজ। দেখো যকৃত থেকে নিঃসৃত রসের নাম কি? যকৃত থেকে নিঃসৃত হয় হচ্ছে পিত্তরস। তাহলে এই যে বাকি যে রসগুলো আছে এগুলা কই থেকে নিঃসৃত হয় বলো তো? এই যে পেপসিন, পেপসিন নিঃসৃত হয় গ্যাস্ট্রিক জুস থেকে বা গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে। এই যে গ্যাস্ট্রিক রস, এই গ্যাস্ট্রিক রস থেকে পেপসিন নিঃসৃত হয় পাকস্থলী থেকে। তারপরে যে আন্ত্রিক রস, আন্ত্রিক রস কই থেকে নিঃসৃত হয় বলো? অন্ত্র থেকে। অন্ত্র, অন্ত্র মানে কি? অন্ত্র মানে হচ্ছে ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন। ঠিক আছে, তারপরে দেখো সাক্কাস উনটেরিকাস, উনটেরিকাস না, এটা হচ্ছে এন্টেরিকাস বা ইন্টেরিকাস, সাক্কাস ইন্টেরিকাস। এটা খরিত হয় কই থেকে? এটাও এই যে আন্ত্রিক রস বললাম, এই আন্ত্রিক রস, এই আন্ত্রিক রসের ইংরেজি হচ্ছে সাক্কাস এন্টেরিকাস। ঠিক আছে, তাহলে আন্ত্রিক রস বা সাক্কাস এন্টেরিকাস কই থেকে ক্ষরণ হয়? এই যে অন্ত্র থেকে ক্ষরণ হয়। আচ্ছা 8 নম্বর প্রশ্ন, কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? দেখো তো এই জায়গায় টায়ালিন, টায়ালিন কই থেকে নিঃসৃত হয়? লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এখন মুখে কি ওইভাবে আমিষ পরিপাক হয়? হয় না। সো টায়ালিন কোন ধরনের খাদ্য পরিপাক করে? টায়ালিন হচ্ছে শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে। ঠিক আছে, তারপরে অ্যামাইলেজ, অ্যামাইলেজ কি? অ্যামাইলোজের উপরে কাজ করে। ঠিক আছে, সো অ্যামাইলোজের উপরে কাজ করে। অ্যামাইলোজ মানে কি? অ্যামাইলোজ মানেও শর্করা। তাহলে এই যে মল্টেজ, এই মল্টেজের কাজ কি? মল্টেজ মল্টোজের উপরে কাজ করে, সেটাও একটা শর্করা। তাহলে বাকি থাকলো হচ্ছে ট্রিপসিন। দেখো একটা জিনিস খেয়াল রাখবা যে কোনো কিছুর সাথে শেষে যদি ও এস ই এই শব্দটা পাও, তাহলে সেটা বুঝবে হচ্ছে একটা শর্করা। যেমন আমি যদি বলি গ্লুকোজ, তার শেষে ও এস এ আছে, গ্লুকোজ, এই যে ও এস ই। তারপরে ফ্রুক্টোজ, অ্যামাইলোজ, অ্যামাইলোজ, ও এস ই আছে। মল্টোজ, ওএসি আছে। এই যে যত শর্করা দেখবা, বিশেষ করে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, এগুলোর শেষে ওএসি আছে। এবং কোনো কিছুর শেষে যদি এএসই পাও, তার মানে ওটা হচ্ছে এনজাইম, এএসই বা এজ, এজ মানে হচ্ছে এনজাইম। ঠিক আছে, যেরকম আমি যদি বলি এই জায়গায় অ্যামাইলেজ, লেজ আছে, তারপরে হচ্ছে মল্টেজ, টেজ আছে, ঠিক সেরকমই অর্থাৎ অ্যামাইলোজ শর্করার উপরে যে সরি যে এনজাইম কাজ করবে তার নাম হবে হচ্ছে অ্যামাইলেজ। মল্টোজের উপরে যে এনজাইম কাজ করবে তার নাম হবে মল্টেজ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো নিচের কোনটি থেকে টায়ালিন নিঃসৃত হয়? আমরা তো জানি টায়ালিন নিঃসৃত হয় লালা গ্রন্থি থেকে। তারপরে ক্ষুদ্রান্তের অংশ 9 কোনটি? ক্ষুদ্রান্তের অংশ 9 হচ্ছে ফান্ডাস। ফান্ডাস কিসের অংশ তাইলে? ফান্ডাস হচ্ছে পাকস্থলীর অংশ। আমরা যদি একটা পাকস্থলী আঁকাই,
আমরা হচ্ছে একটা পাকস্থলী আঁকাই। আর এই হচ্ছে একটা পাকস্থলী। তো এই পাকস্থলীর ক্ষেত্রে এই যে উপরের অংশটুকু, যদি এটা পারফেক্ট হয়নি পাকস্থলী যাই বলি না কেন, এই যে এই অংশটুকু পুরো গম্বুজের মতো লাগতেছে না, এই গম্বুজের মতো অংশটারে বলা হয় হচ্ছে ফান্ডাস। তাহলে পাকস্থলীর বাকি অংশগুলো কি কি সেটাও জেনে নি। পাকস্থলীর এই যে মাঝখানের বড় অংশটুকু, এই বড় অংশটুকুরে বলে হচ্ছে বডি, বডি বা কর্পাস। কর্পাস মানেই বডি, ঠিক আছে, একটা ল্যাটিন একটা ইংরেজি। এবং এই যে এই অংশ, এই অংশটারে বলা হচ্ছে কার্ডিয়া, অর্থাৎ অন্ননালী যে জায়গায় উন্মুক্ত হয়, কার্ডিয়া। এই যে এটা কি, এটা হচ্ছে অন্ননালী বা ইসোফেগাস, ইসোফেগাস বা অন্ননালী। তো এই ইসোফেগাস যে জায়গায় এসে মিলিত হচ্ছে এইটারে বলতেছে হচ্ছে কার্ডিয়া। এবং এই যে শেষের অংশ, এই অংশটারে বলা হয় হচ্ছে পাইলোরাস, পাইলোরাস। তারপরে হচ্ছে পাকস্থলী শেষ, ক্ষুদ্রান্ত শুরু। তাহলে ক্ষুদ্রান্তের কি কি অংশ আছে? ক্ষুদ্রান্তের অংশ হচ্ছে তিনটা, ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। তাহলে এটারে তুমি কিভাবে মনে রাখতে পারো ক্ষুদ্রান্তরে? ডি জে ইলিয়াস, ঠিক আছে। সো তুমি মনে রাখবে ডি জে ইলিয়াস। সো ডিতে ডিওডেনাম, জেতে জেজুনাম, ইলিয়াসতে ইলিয়াম। সো এই হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ, ডি জে ইলিয়াস, ঠিক আছে। তারপরে দেখি যকৃতের অবস্থিত ম্যাক্রোফেজ কোষকে কি বলে? যকৃতের ম্যাক্রোফেজকে বলে কাফফার কোষ বা কুপার্স কোষ, ঠিক আছে। এটারে অন্যভাবে বললে কাফফার কোষ বা কুফফার কোষ, বিভিন্নভাবে বলে অনেকেই। তো তাহলে বাকি যে ম্যাক্রোফেজগুলো আছে এগুলা কই থাকে? দেখো এই যে মাইক্রোগ্লিয়া, এই মাইক্রোগ্লিয়া থাকে হচ্ছে ব্রেইনে। সো ব্রেইনের ম্যাক্রোফেজে বলি হচ্ছে আমরা মাইক্রোগ্লিয়া, ব্রেইন। তারপরে এই যে ডেনড্রাইটিক কোষ, এই থাকে কই? ডেনড্রাইটিক কোষ বা ল্যাঙ্গারহ্যান্স কোষ, এগুলা থাকে হচ্ছে স্কিনে। তারপর অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্ট যদিও কোনো ম্যাক্রোফেজ না, বাট এটা থাকে অস্থিতে, ঠিক আছে, অস্থি। তাহলে অস্থির ম্যাক্রোফেজের নাম কি বলো তো? অস্থির ম্যাক্রোফেজের নাম হচ্ছে অস্টিওক্লাস্ট। এই ব্লাস্ট না, ক্লাস্ট, অস্থির ম্যাক্রোফেজের নাম, ঠিক আছে। তারপরে 12 নম্বর প্রশ্ন দেখো যে অগ্নাশয় রসে বিদ্যমান এনজাইম কোনটি? দেখছো এই জায়গায় এনজাইম হচ্ছে ট্রিপসিন, পেপসিন, রেনিন, এগুলো হচ্ছে পাকস্থলীতে থাকে। কোন এনজাইম লালা গ্রন্থিতে পাওয়া যায়? টায়ালিন এনজাইম পাওয়া যায়, এটা আমরা আগেও দেখে আসলাম। উইরসাং নালী মানবদেহের কোন অঙ্গে পাওয়া যায়? উইরসাং নালী পাওয়া যায় হচ্ছে অগ্নাশয়ে বা কি প্যানক্রিয়াসে। তাহলে দেখি উইরসাং নালী কি। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয়, ঠিক আছে। এই প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের মাঝে এই মাঝ বরাবর একটা নালী থাকে, এই মাঝ বরাবর, এটা হচ্ছে নালী। এই নালীরে বলা হয় হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। এবং অথবা উইরসাং নালী, ঠিক আছে, উইরসাং নালী। এটা হচ্ছে একজন বিজ্ঞানী, সো উইরসাং নালী ওনার নামেই দেওয়া হয়েছে। এখন দেখো এই যে অগ্নাশয়ের অংশগুলো আছে সেটাও আমরা জেনে নেই আসলে। এবং এই জায়গা থেকে আরেকটা অংশ যে উইরসাং নালী কোথায় উন্মুক্ত হয়? এই যে প্যানক্রিয়াসটা, এই প্যানক্রিয়াসের এই পাশেই থাকে হচ্ছে তোমার ডিওডেনাম, ঠিক আছে, অর্থাৎ আমাদের যে ইয়ের অংশ, স্মল ইন্টেস্টাইনের অংশ বা ক্ষুদ্রান্তের অংশ। সো এই মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট বা উইরসাং নালী, এটার সাথে যকৃত থেকে আসা হেপাটিক নালী যুক্ত হয়, মেইন হেপাটিক ডাক্ট যুক্ত হয়ে দুইটা একসাথে হচ্ছে পায়ার্স করে, এটা অর্থাৎ ছিদ্র করে, উন্মুক্ত হয় মেজর ডিওডেনাল প্যাপিলাতে।
মেজর ডিওডেনাল প্যাপিলা। এবং কি হিসেবে উন্মুক্ত হয়? উন্মুক্ত হয় হচ্ছে এই যে এই অংশটার বলা হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা, অ্যাম্পুলা মানে কি? অ্যাম্পুলা মানে হচ্ছে একটা স্ফীত জায়গা বা মোটা অংশ। দেখো দুইটা নালী একসাথে মুক্ত হয়েছে, এই জায়গায় অনেক একটু ফাঁকা জায়গা তৈরি হয়েছে না, স্ফীত জায়গা তৈরি হয়েছে, এই কারণে এটারে বলতেছে অ্যাম্পুলা। এবং একজন বিজ্ঞানী ভ্যাটার, ওনার নামে বলা হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার। ঠিক আছে। সো তাহলে অগ্নাশয়ের অংশ কি কি আমরা এখন দেখি। যে দেখো এই অংশটুকু হচ্ছে অগ্নাশয়ের হেড বা মাথা। অন্য কালিতে লিখি, এটা ঠিক আছে। সো এই অংশটুকুরে বলা হয় হচ্ছে হেড। সো এখন হেডের মধ্যে এই যে নিচের অংশটুকু, এই নিচের অংশটুকুরে বলা হয় হচ্ছে আনসিনেট প্রসেস। আনসিনেট প্রসেস, ঠিক আছে। এটা হেডেরই একটা অংশ। সো এই অংশটুকু হেড, এবং এই যে এই অল্প অংশ এইটুকুরে বলা হচ্ছে নেক। তারপরে এই পুরোটা বডি, এবং এই লাস্টের এই অংশটুকুরে বলা হয় হচ্ছে টেইল। টেইল, এবং এটা হচ্ছে বডি। ঠিক আছে। তো অগ্নাশয় থেকে আমরা মোটামুটি যেটুকু জানার জেনে নিছি। ঠিক আছে, চলো তাইলে পরের কোশ্চেনে যাই আমরা। যে মানুষের যকৃতের সবচেয়ে বড় খণ্ডাংশ কোনটি? এটা হচ্ছে তোমার ডান খণ্ড। ঠিক আছে। তো যদি আমরা যকৃতটা আঁকাই তাহলেই তোমরা বুঝতে পারবা। সো যকৃতটা হচ্ছে অনেকটা এরকম, ঠিক না? তো দেখো ডান পাশের যে অংশটুকু আছে, এই অংশটুকু অনেক বড় না এই অংশের তুলনায়, বাম অংশের তুলনায়? এবং অন্য যে খণ্ড আছে কর্ডেট, কর্ডেট ওই দুটো আরো ছোট, অল্প একটু জায়গা নিয়ে থাকে এই জায়গায়, এই জায়গায়। ঠিক আছে। সো তাহলে সবচেয়ে বড় অংশ কি? ডান খণ্ড। তারপরে দেখো যে নিচের কোন হরমোনটি লিভার কোণের গ্রন্থিকে উদ্দীপিত করে? দেখো এই জায়গায় একটা ভুল আছে আলিম স্যারের বইতে। আলিম স্যারের বইতে দেওয়া আছে যে অ্যান্সার হবে অ্যান্টারোকাইনিন, কিন্তু এই জায়গায় যে অপশনগুলো আছে কোনোটাই অ্যান্সার না। ঠিক আছে। এন্টারোকাইনিনের কাজ কি জানো? এন্টারোকাইনিনের কাজ হচ্ছে ইলিয়াম যে আছে, আইলিয়াম থেকে বা ইলিয়াম থেকে তোমার, অর্থাৎ ক্ষুদ্রান্তের অংশ, এই জায়গা থেকে যে অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ, এই এনজাইমগুলো ক্ষরণ করতে উদ্দীপিত করে, নট লিভার কোণের গ্রন্থিকে উদ্দীপিত করে। তাহলে লিভার কোণের গ্রন্থিকে কে উদ্দীপিত করে? লিভার কোণের গ্রন্থিকে উদ্দীপিত করে এন্টারোক্রাইনিন। ঠিক আছে, আমি লিখি এই জায়গায় এন্টারো, প্রথমটুকু ঠিক আছে এন্টারো, তারপর হবে ক্রাইনিন, ক্রাই নট কাই, এন্টারোক্রাইনিন। তাহলে এটা মিস্টেক করা যাবে না, ওনারাই মিস্টেক করছে, ওনারা এন্টারোক্রাইনিনকে কাইনিন লিখছে। সো এই জায়গায় যদি আমি একটা র ফালা দিয়ে দেই, ক্রাইনিন হয়ে যায়, তাইলে হচ্ছে এটা অ্যান্সার। তাহলে কি বুঝলাম? যে লিভার কোণের গ্রন্থিতে উদ্দীপিত করে এন্টারোক্রাইনিন, র ফালা আছে, আর এন্টারোকাইনিন যেটা কোনো র ফালা নাই, সরাসরি কাইনিন। এই কি করে? ইলিয়ামের প্রাচীর থেকে যে তোমার শর্করা পরিপাককারী এনজাইমগুলো আছে, সুক্রেজ, ম্যালটেজ, অ্যামাইলেজ, এইগুলা নিঃসরণ করতে হেল্প করে, উদ্দীপিত করে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো নিচের কোনটিকে মানবদেহের জৈব রসায়নাগার বলা হয়? এটা হচ্ছে যকৃতকে। কি কারণে জৈব রসায়নাগার বলা হয়? কারণ যকৃতে প্রতিনিয়ত হাজার হাজার লাখ লাখ ধরনের বিক্রিয়া চলতেছে। সো আমাদের বডিতে সবচেয়ে বেশি বিক্রিয়া চলে সম্ভবত যকৃতেই, এই কারণে একে জৈব রসায়নাগার বলা হয়। ঠিক আছে, বা অর্গানিক ল্যাবরেটরি অফ আওয়ার বডি। সো নিচের কোনটিকে স্থূলতার প্রথম স্তর বলে? আচ্ছা, স্থূলতার প্রথম স্তর হচ্ছে এইটা। তাহলে যে বাকি স্তরগুলা, এগুলা কি? দেখো প্রথমে যে স্তরটা আছে, অর্থাৎ 18.5 থেকে 24.9, এটা হচ্ছে একদম পারফেক্ট, ঠিক না? এটা হচ্ছে পারফেক্ট। তারপরে 25.0 থেকে 24.9, সরি 29.9, এটা হচ্ছে তোমার অতিরিক্ত ওজন, নট স্থূলতা, অতিরিক্ত ওজন। তারপরে 30.0 থেকে 34.9, এটা হচ্ছে স্থূলতার প্রথম স্তর, এবং এটা হচ্ছে স্থূলতার দ্বিতীয় স্তর।
তারপরে দেখো ডিওডেনামের প্রাচীরের ডেল্টা কোষ থেকে কোনটি খরিত হয়? ডেল্টা কোষ থেকে হচ্ছে সোমাটোস্ট্যাটিন খরিত হয়। তারপরে দেখো মানুষের দ্বিতীয় মস্তিষ্ক নামে পরিচিত কোনটি? এটা হচ্ছে এন্টেরিক স্নায়ুতন্ত্র। তো দেখো এই কোশ্চেনটা কিন্তু অলরেডি এই বছর মেডিকেল পরীক্ষায় আসে 2024-25 সেশনে। সো এটা অলরেডি ম্যাথ 24-এ চলে আসছে। তো দেখছো এই অনুশীলনের মধ্যে থেকেই কিন্তু কোশ্চেনগুলো চলে আসছে। এখন এন্টেরিক স্নায়ুতন্ত্র জিনিসটা কি এবং মানুষের দ্বিতীয় মস্তিষ্ক নামে কেন পরিচিত, চলো এটা একটু দেখি। তো তখন আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে অন্ত্র যে আছে, অন্ত্রের 4টা স্তর পড়লাম। সবচেয়ে বাইরে কি ছিল? সেরোসা, তারপরে ছিল মাসকুলার লেয়ার বা মাসেল লেয়ার। এখন এই মাসেল লেয়ার যে আছে এই অংশটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। মাসেল লেয়ার অর্থাৎ বাইরের দিক থেকে 2 নাম্বার লেয়ার এবং ভিতরের দিক থেকে কি 3 নাম্বার লেয়ার। এখন এই মাসেল লেয়ারে 2 ধরনের মাসেল থাকে। কিছু কিছু মাসেল থাকে যে লম্বালম্বী মাসেল এবং কিছু কিছু মাসেল থাকে গোলাকার মাসেল, অর্থাৎ যদি বলি লঙ্গিটিউডিনাল মাসেল। সো লঙ্গিটিউডিনাল মাসেলগুলো থাকে এরকম এরকম দিয়ে আমরা বোঝাই, অর্থাৎ এটা হচ্ছে কাট সেকশন। ধরো এই হচ্ছে একটা লম্বা মাসেল, সেটা যদি তুমি এটা কাট করো তাহলে উপর থেকে দেখলে কি এরকম লাগবে না? সো এগুলো হচ্ছে লঙ্গিটিউডিনাল মাসেল বা লম্বিকভাবে থাকা মাসেল, পেশি। এবং কিছু কিছু থাকে এরকম সার্কুলার পেশি, গোলাকার মাসেলগুলোরে কাটলে এরকম দেখা যায় অনেক, এটা দিয়ে বোঝানো হয় যে হচ্ছে গোলাকার মাসেল। ঠিক আছে, তো তাহলে এরকম দেখলে বুঝবা যেটা হচ্ছে লঙ্গিটিউডিনাল মাসেল বা লম্বিক মাসেল, আর এরকম দেখলে বুঝবা হচ্ছে গোলাকার মাসেল। ঠিক আছে, এখন এই যে মাসেল এর মাঝখানে মাঝখানে অনেক নার্ভ থাকে, বেশ কিছু নার্ভ থাকে এই 2 মাসেল লেয়ারের মাধ্যমে। এইটারে বলা হয় হচ্ছে মায়েন্টেরিক প্লেক্সাস। মায়েন্টেরিক প্লেক্সাস। প্লেক্সাস মানে কি? প্লেক্সাস মানে হচ্ছে জালক। তো এই জায়গায় অনেকগুলো নার্ভ যেহেতু একসাথে আছে, ধরো একটা নার্ভ, একটা নার্ভ, একটা নার্ভ, একটা নার্ভ, আবার একটা নার্ভ, এই যে অনেকগুলো নার্ভ একসাথে আছে জালের মতো সৃষ্টি করে আছে না, সেই জাল রে বলা হয় হচ্ছে প্লেক্সাস। ঠিক আছে, এবং অর্থাৎ একজন, যে আমরা কি জানি নার্ভের হচ্ছে 2টা অংশ থাকে, এটা হচ্ছে কোষ বডি, সেল বডি, আর এটা হচ্ছে একজন, ঠিক না? জায়গা থেকে ডেনড্রাইট থাকে। সো এই যে একজনগুলা এইগুলা একে অপরের সাথে অনেকগুলো একসাথে জড়িত হলে তৈরি করে হচ্ছে প্লেক্সাস। এবং আরেকটা কথা আছে গ্যাংলিয়া। এই যে সেল বডি, এই সেল বডিগুলো যখন একে অন্যের সাথে অনেকগুলো একসাথে লেগে থাকে তখন সেটারে বলা হচ্ছে গ্যাংলিয়া। ঠিক আছে, তো এই জায়গায় হচ্ছে প্লেক্সাস ফর্মেশন করে, এটারে বলা হচ্ছে মায়েন্টেরিক প্লেক্সাস। ঠিক আছে, এর অপর নাম আছে অরব্যাক্স প্লেক্সাস, অরবাক্স প্লেক্সাস। এবং এই হলো হচ্ছে মায়েন্টেরিক প্লেক্সাস মাসেল লেয়ারের মধ্যে। এখন আরেকটা আমরা কি পড়ছিলাম বলতো, যে সাবমিউকাস লেয়ার। মিউকাস লেয়ারের আগে ছিল সাবমিউকাস লেয়ার। এই সাবমিউকাস লেয়ারের মধ্যেও কিছু মাসেল, সরি কি বলতেছি, নার্ভ থাকে। ঠিক আছে, ধরো এটা হচ্ছে সাবমিউকাস লেয়ার, এই সাবমিউকাস লেয়ারের মধ্যেও অনেক মাসেল থাকে। কি বলছি, মাসেল না, মানে নার্ভ থাকে আর কি। তো তখন এইটারে বলা হয় হচ্ছে সাবমিউকোসাল নার্ভ প্লেক্সাস, সাবমিউকোসাল প্লেক্সাস। তো এই সাবমিউকোসাল প্লেক্সাসের আরেক নাম হচ্ছে মেসিনার্স প্লেক্সার। একটা হচ্ছে অরব্যাক্স প্লেক্সাস, সেটা হচ্ছে মায়েন্টেরিক প্লেক্সাস, এবং সাবমিউকোসাস প্লেক্সাস হচ্ছে মেসিনাস প্লেক্সাস। তো এই যে অন্ত্রের প্রাচীরে 2 ধরনের নার্ভ থাকে, এরা নিজেরাই কাজ করে। এরা ব্রেইনের থেকে কোনো তোমার এদের ঠিকঠাকভাবে চলাফেরার জন্য ব্রেন থেকে কোনো উদ্দীপনা আসা লাগে না, এরা নিজেরাই কাজ করতে পারে। অর্থাৎ আমাদের পাকস্থলীর মধ্যে যত ধরনের তোমার হরমোন, তারপরে এনজাইম সিক্রেশন হইতেছে সব এদের আদেশে হইতেছে। ইভেন আমাদের যে পেরিস্টালসিস হচ্ছে, অর্থাৎ সবসময় পাকস্থলী নাড়াচাড়া করতেছে বা অন্ত্র নাড়াচাড়া করতেছে, খাদ্য সামনের দিকে যাইতেছে কোন কারণে? যে নাড়াচাড়ার কারণে, ঠিক না? তো এই যে পেরিস্টালসিস, মুভমেন্ট, তারপরে সিক্রেশন, এই সবগুলা এই মায়েন্টেরিক প্লেক্সাস এবং এই মেসেন্টেরিক প্লেক্সাস বা সরি মেসনাস প্লেক্সাস বা সাবমিউকোসাল প্লেক্সাস এরা নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো তো এটা একটা আরেকটা স্নায়ুতন্ত্র না? মাথার এটা একটা স্নায়ুতন্ত্র,
আর এরা মাথার স্নায়ুতন্ত্রের আদেশ ছাড়া নিজেরাই কাজ করতেছে, এরাও স্নায়ুতন্ত্র। এই জায়গায় অনেকগুলো নার্ভ আছে, এই জায়গায় অনেকগুলো নার্ভ আছে, তাহলে এটাও আরেকটা স্নায়ুতন্ত্র হিসেবে কাজ করতেছে না। এই কারণে এর বলা হয় হচ্ছে মানবদেহের দ্বিতীয় মস্তিষ্ক। এবং এই স্নায়ুতন্ত্র যেহেতু ইন্টেস্টাইনে থাকে, এই কারণে এদের বলে এন্টেরিক স্নায়ুতন্ত্র, ঠিক আছে, বা অন্ত্রীয় স্নায়ুতন্ত্র। আশা করি বুঝাইতে পারছি। তারপরে দেখো, মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণকারী কেন্দ্র মস্তিষ্কের কোথায় অবস্থিত? ক্ষুধা নিয়ন্ত্রণকারী কেন্দ্র হচ্ছে হাইপোথ্যালামাসে অবস্থিত। এখন এই জায়গায় যে বাকি অপশনগুলো আছে এদের কি কাজ বলতো? এই যে সেরেবেলাম, এই সেরেবেলামের কাজ কি? সেরেবেলামের কাজ হচ্ছে ভারসাম্য নিয়ন্ত্রণ করা, মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। তারপরে সেরেব্রাম, এই সেরেব্রামের কাজ কি? এই সেরেব্রামের কাজ হচ্ছে তোমার মেমোরি, এই যে স্মৃতিশক্তি, এইগুলা নিয়ন্ত্রণ করা এবং ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা। আরো কাজ আছে, বাট এগুলো হচ্ছে মেইন, ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। এবং এই যে মেডুলা অফ লঙ্গাটা, এটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স, প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স সেন্টার, এরা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আমাদের দেহে অনেক ধরনের প্রতিবর্ত ক্রিয়া আছে, যেমন উদাহরণ দিয়ে যদি বুঝাইতে যাই, ধরো এই জায়গায় মশা পড়লো, তুমি যখন টের পাইছো মশা পড়ছো, তোমার হাত অটোমেটিক এই জায়গায় চলে যেতেছে। তুমি যদি চোখ বন্ধ করেও থাকো কিংবা অন্যদিকেও তাকায় থাকো, তোমার এটা কিন্তু দেখা লাগবে না, ইউ ক্যান ফিল যে তোমার এই জায়গায় কেউ পিন দিয়ে আঘাত করছে বা মশা পড়ছে, তোমার হাত সরাসরি এই জায়গায় চলে যাবে। সো এইগুলোরই বলা হয় হচ্ছে রিফ্লেক্স বা প্রতিবর্ত ক্রিয়া, অ্যান্ড এগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের মেডুলা অফ লঙ্গাটা, ঠিক আছে। কোন ধরনের খাদ্য অতিরিক্ত ভক্ষণ করলে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পায়? আমরা কি জানি ট্রাইগ্লিসারাইড হচ্ছে এক ধরনের লিপিড। সো লিপিড জাতীয় খাদ্য খাইলে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়বে। গ্লিসন্স ক্যাপসুল পাওয়া যায় কোন অঙ্গে? যকৃতে গ্লিসন্স ক্যাপসুল পাওয়া যায়। আমরা জানি যকৃতের যে আবরণ, যকৃতের উপরে যে একটা আবরণ থাকে পেরিটোনিয়ামের আবরণ, সেটারে বলা হয় হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল, ঠিক আছে। এরপরে আসো যে কোন ধরনের খাদ্য পরিপাকের সময় ইমালসিফিকেশন ঘটে? লিপিডের খাদ্য পরিপাকের সময় ইমালসিফিকেশন ঘটে। আচ্ছা, ইমালসিফিকেশন কি? ইমালসিফিকেশন মানে হচ্ছে যে সাবানের মতো গুঁড়া গুঁড়া করে ফেলা। আমি যদি ভালোভাবে বুঝাই, দেখো ধরো এটা হচ্ছে একটা লিপিড খাদ্য, ঠিক আছে। এই লিপিডে অনেক ভাগে ভেঙে ভেঙে ইমালসিফিকেশন মানে বাইল সল্টের সাহায্যে ভেঙে 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 এরকম ক্ষুদ্র ক্ষুদ্র একদম সাবানের ফেনার মতো তৈরি করবে, ঠিক আছে। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র সাবানের ফেনার মতো তৈরি করবে। সো এই প্রক্রিয়াটারে বলা হয় ইমালসিফিকেশন। এটা করলে কি লাভ বলো তো? এই বড় একটা টুকরারে তুমি যদি পরিপাক করতে চাও তাহলে কঠিন হবে না? তার থেকে যদি তুমি ভেঙে ভেঙে অনেকগুলো ছোট টুকরা করো তাহলে কিন্তু অনেক ইজি হবে পরিপাক করা, ঠিক আছে। এই কারণে ইমালসিফিকেশন করা হয় লিপিডের ক্ষেত্রে। তারপরে জিহ্বার কোন অংশে সুস্বাদুতা স্বাদ অনুভূতি গৃহীত হয়? সুস্বাদুতা স্বাদ বা এর অপর নাম হচ্ছে উমামি টেস্ট, উমামি ইংরেজিতে উমামি, ঠিক আছে। কোন অংশে উদ্দীপিত হয়? এটা হচ্ছে জিহ্বার কেন্দ্রীয় অংশে, ঠিক আছে। তো আমি যদি দেখি যে তাইলে এই জায়গা থেকে একটা জিনিস জানার আছে যে জিহ্বার কোন অংশ দিয়ে কোন স্বাদ নেই আমরা, সেটাও একটু দেখে নেই চলো। চলো, এই হচ্ছে একটা ধরো জিহ্বা আমাদের। এখন এই জিহ্বার এই যে এই সামনের অংশ, অগ্র অংশ, এই অগ্র অংশ থেকে নেই হচ্ছে আমরা মিষ্টি স্বাদ, মিষ্টি। তারপরে এই যে দুই পাশের অংশ, সামনের দুই পাশের অংশ, অগ্রভাগ কিন্তু দুই পাশে, এর জায়গা হচ্ছে লবণাক্ততা, লবণাক্ততা। এবং এই যে পিছনের দুই পাশের অংশ, এটা হচ্ছে অম্লতা, অম্লতা বা হচ্ছে টক। এবং এই যে পিছনের অংশ, এই অংশ থেকে যায় হচ্ছে তিক্ততা বা তিতা। তাহলে এই যে মাঝখানের অংশ থাকলে এই মাঝখানের ফাঁকা অংশ হচ্ছে তোমার উমামি বা যেটা মাত্র পড়লাম আমরা,
সুস্বাদুতা, অর্থাৎ বিরিয়ানি খাও কিংবা মাংস খাও ওই স্বাদগুলো আর কি। মাংসের যে স্বাদ, যেমন তুমি ধরো মাংসের স্বাদ, তুমি যখন মাংস খাও কিংবা বিরিয়ানি খাও, ওটা কি আসলে মিষ্টি স্বাদ? না। লবণাক্ত স্বাদ? তাও না। টক স্বাদ? তাও না। তিক্ততা? তাও না। এটা একটা অন্যরকম স্বাদ না? সো এটা হচ্ছে সুস্বাদু স্বাদ, যেটা এই মাঝখান থেকে আসে। তাহলে এটা কিভাবে মনে রাখবা? দেখো, সামনে থেকে পিছনের দিকে গেলে আমরা যদি সব প্রথম অক্ষরগুলারে নেই, তাহলে কিরকম আসে? মিল, অতি। ঠিক আছে, সো আমরা এটা দিয়ে মনে রাখবো যে মিল, অতি মানে অনেক মিল। সেই মিল অতি দিয়ে আমরা বুঝতে পারতেছি মিতে মিষ্টতা, লতে লবণাক্ততা, অতে অম্লতা বা টক এবং তিক্ততা। তাহলে এটা কি সামনের থেকে পিছনের দিকে? মিষ্টি স্বাদ একদম অগ্রভাগে, তারপরে হচ্ছে লবণাক্ততা অগ্রভাগের পার্শ্বে, তারপরে অম্লতা পশ্চাৎ ভাগের পার্শ্বে, এবং তিক্ততা পশ্চাৎ ভাগে, এবং মাঝখানে কি? উমামি স্বাদ। ঠিক আছে, দেখো তার পরের কোশ্চেনে আসে জিহ্বার কোন অংশে মিষ্টতা স্বাদ অনুভূত হয়? আমরা তো অলরেডি জেনে ফেলছি যে অগ্রপ্রান্তে মিষ্টতা স্বাদ অনুভূত হয়। তাহলে এবার বলো তো, তাহলে মধ্যপার্শ্বে কি হয়? মধ্যপার্শ্বে কিন্তু, মধ্যপার্শ্ব কিন্তু কেন্দ্রীয় না, মধ্যপার্শ্বে হচ্ছে অম্লতা। ঠিক আছে, অন্ননালী সংলগ্ন পাকস্থলীর অংশকে কি বলে? অন্ননালী হচ্ছে ইসোফেগাস। তাহলে ইসোফেগাস সংলগ্ন পাকস্থলীর অংশকে বলে হচ্ছে কার্ডিয়া। এটা আমরা পোল্ট্রি ফেলছি অলরেডি, পাকস্থলীর চিত্র দেখাইছিলাম তখন বলে ফেলছি। ঠিক আছে, পাকস্থলীর প্রধান অংশরে কি বলে? এটাও বলছিলাম যে বডি বা কর্পাস, এটা হচ্ছে পাকস্থলীর প্রধান অংশ। মুখ বিবরে সর্বদা কত মাত্রায় পিএইচ থাকে? পিএইচ হচ্ছে 6.2 থেকে 6.4। এটা এবং কিসের কারণে হয়? এটা কিন্তু আমাদের যে লালা গ্রন্থির যে সিক্রেশন আছে লালা রস, এই লালা রসের কারণে হয়। ঠিক আছে, 6.2 থেকে 6.4। প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের যকৃতের ওজন কত? এটা হচ্ছে 1.44 থেকে 1.66। রক্তে কোন হরমোনের মাত্রা বেড়ে গেলে ক্ষুধার উদ্রেক হয়? এটা হচ্ছে এই যে গ্রিলিন। এই গ্রিলিন যদি বেড়ে যায় তাহলে আমাদের ক্ষুধা লাগে। নিচের কোন এনজাইম দুগ্ধ জাতীয় খাদ্য পরিপাক ঘটায়? দেখো, দুগ্ধ জাতীয় খাদ্যে যে শর্করা থাকে তার নাম হচ্ছে ল্যাকটেজ, সরি ল্যাকটোজ। আমি কি বলছিলাম? শর্করা মানেই ওজ থাকবে। আমি বলছিলাম না আগে ল্যাকটোজ, এই দেখো ওজ আছে। তাহলে এই ল্যাকটোজ রে যে পরিপাক ঘটাবে তার নাম কি হবে? সেই এনজাইমের নাম কি হবে? এই যে ল্যাকটেজ, শেষে এজ আছে, এজ আছে মানে এনজাইম। বুঝতে পারছো? তারপরে দেখো শর্করা পরিপাকে যা ঘটে, তো কি ঘটে? প্রথমে জটিল শর্করা ভেঙে মল্টোজ, গ্লুকোজ। ঠিক আছে, এটা ট্রু। তারপরে গ্লাইকোজেন ভেঙে ডাইস্যাকারাইড, তারপরে ফ্রুক্টোজ, ট্রু। তারপরে ল্যাকটোজের সাথে পানি যোগ করলাম, অর্থাৎ ল্যাকটোজের হাইড্রোলাইসিস করলাম, করলে কি পাবো? গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, এটাও ট্রু। অর্থাৎ ল্যাকটোজ ভাঙলে আমরা গ্লুকোজ গ্যালাক্টোজ পাই, ট্রু। অর্থাৎ 1, 2 ও 3 সবগুলোই সঠিক এই জায়গায়। তারপরে যকৃতের কাজ কি? অতিরিক্ত গ্লুকোজ যকৃতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়, এটা সত্য কথা। যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া সৃষ্টি হয়, এটাও সত্য কথা। এবং যকৃত পিত্তরস জমা করে, এটা মিথ্যা কথা। যকৃত পিত্তরস তৈরি করে, উৎপাদন করে, জমা করে না। জমা করে কে? জমা করে হচ্ছে পিত্তথলি। পিত্তথলিতে পিত্তরস জমা থাকে এবং যকৃত পিত্তরস তৈরি করে। সো অ্যান্সার হবে 1 ও 2। বাট এই জায়গায় আলিম স্যারের বইতে অ্যান্সার দেওয়া আছে যে 2 ভুল 3 ঠিক, 1 ও 3, এটা কিন্তু ভুল। ঠিক আছে, সো 2 অ্যান্সার না, খ অ্যান্সার না, অ্যান্সার হবে 1। স্যারের বইতে অ্যান্সার ভুল দেওয়া আছে। অগ্নাশয় থেকে কোনটি নিঃসৃত হয়? গ্যাস্ট্রিন নিঃসৃত হয় না, গ্যাস্ট্রিন নিঃসৃত হয় আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে বা পাকস্থলী থেকে। তাহলে ইনসুলিন আর ট্রিপসিন অ্যান্সার হয়ে গেল গ নাম্বার 2 ও 3। মানুষের যকৃত সম্পর্কে ইনফো কি? দেহের সবচেয়ে বড় গ্রন্থি, এটা ট্রু। অর্নিথিন চক্র সংঘটিত হয়, ট্রু। এবং গ্লিসন্স ক্যাপসুল দ্বারা আবৃত, এটাও ট্রু। এটাও 3 নাম্বার। দেখো এই জায়গায় হচ্ছে আয়রনিক, আলিম স্যারও আমাদের সাথে আয়রনি করছে কি, এই জায়গায় কিন্তু অ্যান্সার নিচে অর্নিথিন চক্র সংঘটিত হয়, বাট এই জায়গায় এটা ভুল দিয়ে রাখছে যে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া সৃষ্টি করে, এটা ভুল দিয়ে রাখছে। ঠিক আছে, আয়রনি অফ ফেট। পরিপাক হরমোন গ্যাস্ট্রিন পাকস্থলীর প্রাচীর থেকে খরিত হয়, ট্রু। সিক্রেটিন পাকস্থলীর প্রাচীর থেকে খরিত হয়, এবং ডিওক্রাইনিন ডিওডেনামের প্রাচীর থেকে খরিত হয়। এটা হচ্ছে সম্ভবত 1 ও 3। ঠিক আছে, 37। তো দেখে নেই এটা আমি। ইয়েস, ঠিক আছে।
কারণ এই যে সিক্রেটিন এটা পাকস্থলীর প্রাচীর থেকে খরিত হয় না। আচ্ছা, মানুষের পরিপাক নালীর দৈর্ঘ্য কত? অন্ননালীর দৈর্ঘ্য প্রায় 25 সেন্টিমিটার, সত্য কথা। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য 6 মিটার, এটাও সত্য কথা। বৃহদান্তের দৈর্ঘ্য 1.5 মিটার, এটাও সত্য কথা। তো দেখো এই জায়গায় কিন্তু একটা কনফিউশন লাগে যে এর নাম বৃহদান্ত্র মানে বড় বা লার্জ ইন্টেস্টাইন, এটা 1.5 মিটার, আর ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন এটা 6 মিটার। কেমনে কি? দেখো এটা কিন্তু দৈর্ঘ্য দিয়ে বলে না, এটা হচ্ছে ডায়ামিটার বা লুমেন বা প্রস্থ দিয়ে বলে। অর্থাৎ এই হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত অনেক বড়, বাট এর যে ডায়ামিটার আছে সেটা ছোট। বাট বৃহদান্ত্র 1.5 মিটার, বাট এর ডায়ামিটার অনেক বড়, এই কারণে হচ্ছে বৃহদান্ত্র। ঠিক আছে? তারপরে দেখো মানব দেহের পি এর কাজ কি? পি হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি। তো পি এর কাজ হবে এনজাইম তৈরি করা, ভিটামিন সঞ্চয় করা, বিষ অপসারণ করা, সবগুলাই করে পি। সো 1, 2 ও 3। এখন মানব দেহে কিউ এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? দেখো এই জায়গায় লেখা আছে কিউ মিশ্র গ্রন্থি, এরপরে স্যার আবার অ্যান্সার দিয়ে রাখছে কিউ এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য, এটা একটু অন্তঃক্ষরা গ্রন্থি। এটা কি পসিবল? যদি মিশ্র গ্রন্থি হয় তাহলে সেটা অন্তঃক্ষরাও হবে, বহিঃক্ষরাও হবে। অর্থাৎ শুধু অন্তঃক্ষরা তো হবে না। এখন পি যে অগ্নাশয়, এটা আসলে অগ্নাশয় বোঝাচ্ছে নাকি অন্য কোনো মিশ্র গ্রন্থি বোঝাচ্ছে এটাও বোঝা যাচ্ছে না। সো এইটার অ্যান্সার আসলে এক্স্যাক্টলি ঠিকঠাক না। গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে তো গ্যাস্ট্রিক গ্রন্থি, মানে এইটা না। পিটুইটারি দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটাও না। সো অ্যান্সার হবে ইমালসিফিকেশনের সহায়তা কিংবা অন্তঃক্ষরা গ্রন্থি। এখন উনি কোনটা বুঝাইছে? যদি যকৃত বুঝায় থাকে তাহলে অ্যান্সার হবে হচ্ছে ইমালসিফিকেশনের সহায়তা করা, কারণ বাইল সল্ট নিঃসরণ করে। আর যদি যকৃত না বোঝায় তাহলে বেঁচে থাকেই একটা, এটা একটু অন্তঃক্ষরা গ্রন্থি। আর এই জায়গায় একটু কনফিউজিং না? ওখানে লেখাই আছে মিশ্র গ্রন্থি, তো আমরা তো জানি মিশ্র গ্রন্থি মানে অন্তঃক্ষরা প্লাস বহিঃক্ষরা দুইটাই থাকা লাগবে। তো শুধু একটা অ্যান্সার নেওয়া কিন্তু পারফেক্ট অ্যান্সার হয় না। ঠিক আছে? তারপরে চিত্রের এ চিহ্নিত অংশটা কি? এই যে এ চিহ্নিত অংশ, এই যে অংশটা বলা হচ্ছে অ্যাপেন্ডিক্স। ঠিক আছে? সো পি নাম্বার অ্যান্সার, অ্যাপেন্ডিক্স। চিত্রে উল্লেখিত অংশে যা যা ঘটে, অর্থাৎ চিত্রে কোন অংশটা দেখানো হয়েছে এটারে বলা হয় হচ্ছে বৃহদন্ত্র। ঠিক আছে? বৃহদন্ত্র এটা হচ্ছে তোমার সিকাম, অ্যাপেন্ডিক্সের সাথে লাগানো সিকাম, এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন, এটা হচ্ছে ডিসেন্ডিং কোলন, এটা হচ্ছে সিগময়েড কোলন, এটা হচ্ছে রেকটাম, এটা হচ্ছে অ্যানাল ক্যানেল বা পায়ুপথ। ঠিক আছে? তো এই অংশে কি হয় বলো তো? এই অংশে কি পানীয় খনিজ লবণ শোষিত হয়, ট্রু। খাদ্যের অপাচ্য অংশের গাজন ও পাচন ঘটে, এটাও ট্রু। এবং এ চিহ্নিত অংশে উপকারী জীবাণু বাস করে, অর্থাৎ এই যে অ্যাপেন্ডিক্সে উপকারী জীবাণু বাস করে, এটাও ট্রু। অর্থাৎ 1, 2 ও 3 হবে আনসার। ঠিক আছে? তো তাইলে এরই মাধ্যমে আছে আমাদের আলিম স্যারের বইয়ের যে পরিপাক চ্যাপ্টার আছে এটা শেষ হইলো। ঠিক আছে? বেস্ট অফ লাক। এরপরে দেখা হবে নেক্সট এই প্লেলিস্টের নেক্সট ভিডিওতে, অর্থাৎ রক্ত সংবহন এই চ্যাপ্টার নিয়ে। সো বেস্ট অফ লাক, পড়াশোনা করো, মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করো। আসসালামু আলাইকুম।